বালিশটা দিয়ে, কারণ এই বালিশটার রোঁয়া আমি এর নাকের ওপর, এর গলায় আর মুখের ওপর পেয়েছি। তাহলে আমাদের মার্ডার ওয়েপন নাম্বার 2 হলো এই বালিশ। অভিজিৎ, মনে আছে ঘরের মধ্যে যখন ঢুকেছিলাম তখন আমি তোমাকে বলেছিলাম কোনো অদ্ভুত গন্ধ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আপনি বলেছিলেন যে ওই কেমিক্যালের মতো একটা গন্ধ আসছে। এক্স্যাক্টলি অভিজিৎ, ওই কেমিক্যাল হচ্ছে ডায়াবেটিসের ওষুধ, যেটা ডায়াবেটিসের পেশেন্টরা প্রায় ইনজেকশনের মাধ্যমে নিয়ে থাকে। এই দেখো, এই যে এখানে। আমার মনে হয় না যে ও ডায়াবেটিস ছিল। এই যে ইনজেকশনটা কোনো আনাড়ি লোক দিয়েছে। ও একে ডায়াবেটিসের ওষুধটা শুধু মেরে ফেলবার জন্যই দিয়েছে। স্যার, ওই কেমিক্যালটা নয় তো যেটা ডায়াবেটিসের রোগীদের জন্য তো ওষুধের কাজ করে, কিন্তু যদি কোনো নর্মাল মানুষ নিয়ে নেয় বা ওভারডোজ হয়ে যায় তাহলে মারাও যেতে পারে। এক্স্যাক্টলি। এই 3টে পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি দিয়ে একে মারা যেত। তাহলে খুনি 3টে পদ্ধতি প্রয়োগ করলো কেন একে মারার জন্য? কারণ খুনিও একজন নয়, 3 জন। কি? ঠিক আছে, মেনে নিচ্ছি যে একে 3 রকম পদ্ধতিতে মারা হয়েছে, কিন্তু জানতে কি করে পারবো যে কোন পদ্ধতির দ্বারা এই লোকটা মারা গেছে? এইটাই সবচেয়ে বড় দাঁদা বস, এইটা সলভ করা এখনো বাকি আছে। আচ্ছা, এই পার্টিটা কি নিখিল নিজেই দিয়েছিল? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ও ইউএসএ থেকে একটা ভালো জব অফার পেয়েছিল, তাই ওটা সেলিব্রেট করার জন্য আমাদের সবাইকে নিয়ে একটা গেট টুগেদার রেখেছিল। তার মানে নিখিলের সমস্ত স্টাফেরা এখানে এসেছিল? হ্যাঁ, নিখিল স্যারের টিমের সবাই এখানে উপস্থিত আছে। নিখিল নিজের রুমের ডুপ্লিকেট চাবি বানিয়েছিল, যদিও ওর কাছে অরিজিনাল চাবিটাও ছিল। এই ব্যাপারে তোমরা কেউ কিছু বলতে পারবে? আগে ম্যাম, সে ব্যাপারে তো আমরা কিছুই জানি না। আচ্ছা, ওর কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার চলছিল নাকি? অ্যাফেয়ার? নিখিলের তো একটাই অ্যাফেয়ার ছিল। কার সাথে? নিজের কাজের সঙ্গে স্যার। উনি এত ডিটারমাইন্ড আর অ্যাম্বিশাস ছিলেন যে সব সময় শুধু কাজ কাজ আর কাজ। আচ্ছা, যখন নিখিল মারা যায় তখন আপনারা কখন জানতে পারলেন? মানে কিভাবে জানলেন? অ্যাকচুয়ালি স্যার, কালকে পার্টির পরে খুব ঝামেলা হয়ে গেছিল, তাই সকালে আমরা ভাবলাম যে একবার গিয়ে ওর সাথে সবকিছু শর্ট আউট করে নিই। তো যখন ওর রুমে গেলাম আমরা অনেকক্ষণ ধরে দরজা ধাক্কা দিয়েছিলাম। আর স্যার, যখন অনেকক্ষণ ধরে দরজা ধাক্কানোর পরেও দরজাটা খুললো না, তখন আমরা হাউসকিপিংকে জিজ্ঞাসা করলাম, কিন্তু ওদের কাছেও মাস্টার কি ছিল না। স্যার, আমি ফোনেও ট্রাই করেছিলাম, কিন্তু উনি ফোন তুলছিলেন না। আর স্যার, তারপরে যখন ফাইনালি ম্যানেজার এসে মাস্টার কি দিয়ে দরজাটা খুললো, আমরা ভেতরে গিয়ে দেখলাম যে নিখিলের লাশ পড়ে আছে। কাল রাতে পার্টি হয়েছিল, খুব হইচই হয় আর খুনও হয়। গল্পটা অনেক লম্বা মনে হচ্ছে, আমাদের একটু ভালো করে শুনতে হবে। Hey, everyone, I want to raise a toast here. Yay! A toast for the boss. কিন্তু কংগ্রাচুলেশনস ভাই। ভাই, এত বড় চাকরি পেয়ে গেছিস ভাই। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস? আরে তো বল না, কি চাই তোর? আমার আমার আমি আমার অধিকার চাই, যেটা তুই কেড়ে নিয়েছিস, ইনফ্যাক্ট আমাদের সবার। বল, দিবি? হ্যাঁ, এই যে তুই ইউএস এর চাকরি নিয়ে তো লাফাচ্ছিস না, এই অপরচুনিটিটা তুই আমাদের সবাইকে ঠকিয়ে পেয়েছিস। এবার তুই লিমিট ক্রস করে যাচ্ছিস। আচ্ছা, লিমিটও নয় নিখিল, তুই লিমিট ক্রস করেছিস, বুঝলি? কি বাজে কথা বলছিস তোরা? বাজে কথা নয়, ও একদম ঠিক বলেছে। তোর ডিলের পেপার ইউএসএ কোম্পানির সঙ্গে আমি দেখেছি। ইউএস এর কোম্পানি নিকিটুনস মানে আমাদের কোম্পানিকে ফান্ড অফার করেছিল, কিন্তু তুই আমাদের সবার পরিশ্রম ব্যবহার করে একাই ক্রেডিট নিতে চাইছিস। মনোজকে মনে আছে? মনোজ গাইজ, কলেজে এর একটা বন্ধু ছিল যার নাম ছিল মনোজ। দ্য গাই ওয়াজ রিয়েলি ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। সে বেচারা নিজে কষ্ট করে কিছু সফটওয়্যার বানিয়েছিল, কিন্তু আমাদের এই মহান বন্ধু ওর বানানো এই সমস্ত সফটওয়্যারগুলো একটা সফটওয়্যার কোম্পানিতে বিক্রি করে দেয়। কিন্তু ও ছিল সহজ সরল ছেলে, সে এটাকে কিছুতেই মেনে নিতে পারেনি আর তাই সুইসাইড করে ফেলে।
কিছু মনে পড়লো নিখিল? ও তাহলে এত হিংসা করিস তোরা আমাকে? তাই যদি হয় তাহলে আমার সঙ্গে বিজনেসে এসেছিলি কেন? আছে কোনো উত্তর নেই? আমি বলছি তোকে, কারণ তুই একটা বড় লুজার। আর তুই শুধু একা নয়, তোরা সবাই এক একজন লুজার। পার্টি শেষ, যা এবার বাড়ি যা, গেট লস্ট। আরে আরে তোর পার্টিতে থাকতে গেছে এই তোর আরে ফালতু কথা বলে চলে গেল। চল এখান থেকে। আরে পার্টি ভাই, নিজেকে একটু সামলে, কি করছিস কি? আপনারা সবাই ছিলেন কিভাবে আলাদা আলাদা রুমে? স্যার, সিনিয়র ম্যানেজমেন্টের 4 জন আলাদা আলাদা ঘরে ছিল। মানে আমি, জোসেফ, অরুণ আর ওদিকে নিখিল। বাকিরা 2 জন করে রুম শেয়ার করেছিল। স্যার, একটাতে জয়া আর প্রীতি, একটাতে সারদা আর কীর্তি, আর একটাতে অভয় আর ও। আপনারা আপনাদের রুমে যাওয়ার পরে আর বাইরে বের হননি? কিন্তু পার্টি তো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল না? আর আপনারা ভালো ছেলের মতো সবাই নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছিলেন, না? স্যার আসলে আমি আর সারদা সারা রাত গল্প করেছিলাম, কারণ পার্টিতে যা কিছু হয়েছিল সেগুলো আমরা ভুলতে পারছিলাম না। হ্যাঁ স্যার, আমরা তো রুমেই ছিলাম আর প্রায় আমরা ভোর 5টা পর্যন্ত গল্প করেছি। স্যার আমার তো কিছু করার ক্ষমতাই ছিল না। আমি তো পার্টি থেকে রুমে ফিরলাম আর শুয়ে পড়লাম, আর তারপর সকালেই আমার চোখ খুলেছিল। ঠিক স্যার, এর অবস্থা তো একটু বেশি খারাপ ছিল। ইনফ্যাক্ট এতটাই খারাপ যে রাতে বারবার উঠে আমাকে চেক করতে হচ্ছিল। স্যার আমি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হ্যাঁ ঋদ্ধি রাতে অনলাইন ছিল। হ্যাঁ স্যার, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিলাম। ও লন্ডনে থাকে, তাই আমাদের টাইম জোন আলাদা। আমরা প্রায়ই ভোর 4টে পর্যন্ত কথা বলি। আপনি চাইলে আমার কল লগ চেক করতে পারেন। আর জোসেফ জোসেফ কোথায়? জোসেফ? জোসেফ? ও তো আমার মনে হয় স্যার রাতের পার্টির পর থেকেই উধাও। কি বলতে চাইছো উধাও মানে? স্যার, রাতে পার্টিতে ও আমাদের সঙ্গেই ছিল। তারপর আমরা আমাদের রুমে চলে যাই, কিন্তু জানি না স্যার ও যেন কোথায় চলে গেছে। আর স্যার, যখন সকালে এইসব হচ্ছিল আমি ওকে ফোনও করেছিলাম, কিন্তু স্যার ওর ফোনটা ঢুকলো না। পরে যখন আমি রিসেপশনে গিয়ে এনকোয়ারি করি তখন জানতে পারি ও রাত্রেই হোটেল থেকে বেরিয়ে গেছে। একটা লোকের খুন হয় আর আরেকটা লোক উধাও, আর এই কথাটা আপনারা এখন আমাদের বলছেন? আপনারা যেতে পারেন, যান। স্যার, আমার তো মনে হচ্ছে এরা প্রত্যেকে মিথ্যা কথা বলছে। যতক্ষণ এর বুকে যে ক্ষতটা রয়েছে সেটাও একটা রহস্যজনক ক্ষত। এই দেখো, এই ক্ষতটা দেখছো এর বুকের ওপর? এই দুটো ক্ষত দূরত্বই সমান। আরো একটা কথা, এই ক্ষতগুলোতে ভেতরের দিকটায় একটু সূচলও রয়েছে আর বাইরের দিকটা একদম প্লেন। ডক্টর সালুকে ছুরির দাগ তো এরকমই হয় না? মানে একদিকে ভোঁতা আর অন্যদিকে ধার? হ্যাঁ দা, হয়, ছুরির চিহ্ন এইরকমটাই হয়, কিন্তু এই কেসটা সেরকম নয়। আর এই কেসটাতে এই দুটো ক্ষতর মধ্যে যে সমান, একদম সমান দূরত্ব রয়েছে, সেরকম ছুরির ক্ষততে হতে পারে না। তাই আমার মনে হয় এই ক্ষতটা কাঁচির, বুঝলে, কাঁচির, যাতে সূচলো দিকটা ভেতরের দিকে থাকে আর প্লেন দিকটা বাইরের দিকে থাকে। আর এই কাঁচিটাও খুব সাধারণ এলেবেলে কাঁচি নয়। স্যার, আমি কাঁচিটা বাইরে গার্ডেনের থেকে পেলাম। এই দেখো, আর স্যার, ওর ওপর ব্লাডের ট্রেসেসও আছে। আমি যেমন বলছিলাম সেই রকমই কাঁচি, আর এর উপরে ব্লাডের ট্রেসেসও পাওয়া গেছে। হতে পারে খুনি এই কাঁচি দিয়েই আঘাত করেছে। ইয়াস, আর একটা কথা, যে আঘাত করেছিল সে লেফট হ্যান্ডার ছিল। এই দেখো, যখন কোনো লোক বাঁ হাত দিয়ে আঘাত করে তখন ক্ষতটা ডান দিকে হয়, আর যদি ডান দিক থেকে আঘাত করা হয় তখন ক্ষতটা বাঁ দিকে হয়। যেহেতু এর ক্ষতটা ডান দিকে হয়েছে, তার মানে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আঘাতটা করেছে সে একজন লেফটি, বাঁহাতি। আর একটা কথা, যেই আঘাতটা করুক না কেন সে একজন পুরুষ, কারণ এতবার, এত গভীর ক্ষত, প্রায় 7 ইঞ্চি গভীর ক্ষত, তার জন্য তো খুব শক্তি দরকার। তার মানে খুনি লেফট হ্যান্ডেড, খুব শক্তিশালী লোক। আর তার জুতোর সাইজ 11। চলো
প্রথম খুনির ব্যাপারে কিছু তো জানতে পারা গেল। স্যার দুজন, অরুণ আর অভয়, বাঁহাতি। অরুণ সিঙ্গেল রুমে ছিল আর অভয় সমীরের সাথে রুম শেয়ার করেছিল। সমীরের সাথে, যার কোনো জ্ঞানই ছিল না। তার মানে হলো অভয় যদি নিখিলের রুমে গিয়ে খুন করে তাহলে সমীর কিছু জানতেই পারবে না। আর স্যার অরুণ, ও তো একা ছিল। এই দুজনেরই পোটেনশিয়াল সাসপেক্ট। আচ্ছা, ওদের জুতোর মাপটা চেক করেছো? হ্যাঁ স্যার, চেক করেছি। দুজনের মধ্যে কেউই 11 নম্বরের জুতো পরে না। অরুণ 13 নম্বরের জুতো পরে আর অভয় 8। আর যে 11 নম্বরের জুতোর চিহ্ন পাওয়া গিয়েছিল সেটা কারোর সঙ্গে ম্যাচ করেছে? হ্যাঁ স্যার, ম্যাচ হয়েছে। ধীরজ। ধীরজ? ধীরজও সিঙ্গেল রুমেই ছিল, কিন্তু স্যার ওর লেফট হ্যান্ডেড নয়, রাইট হ্যান্ডেড। আচ্ছা, এরকম না তো যে ডক্টর সালুকের কোনো ভুল হয়েছে? মানে আমি বলতে চাইছি খুনি বাঁহাতি নয়। ডক্টর সালুকের সঙ্গে কথা বলার আগে এই ধীরজের সঙ্গে কথা বলি। স্যার আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার, আমি সত্যি ওকে খুন করিনি স্যার। ক্রাইম সিনে আমরা তোমার জুতো ছাপ পেয়েছি। স্যার এটাও তো হতে পারে যে অন্য কেউ আমার জুতোটা পরে নিয়েছিল। আসলে আমি জুতোটা রুমের বাইরে রেখেছিলাম পলিশ করার জন্য। কিন্তু তুমি রুমের মধ্যে একা ছিলে আর তোমার কাছে তার কোনো পোক্ত প্রমাণও নেই। স্যার ওই সারদা। সারদা? সারদা কি? স্যার অ্যাকচুয়ালি ওর আর আমার অ্যাফেয়ার চলছে, কিন্তু কথাটা আমরা এখনই কাউকে জানাতে চাইনি। কিন্তু স্যার সারদা আমার সঙ্গে আমার রুমেই ছিল। কিন্তু সারদা তো বললো যে ও নিজের ঘরে ছিল কীর্তির সাথে। স্যার সে তো বাঁচার জন্য ও মিথ্যে বলেছিল। আসলে কীর্তি একমাত্র আছে যে আমাদের সম্পর্কের কথা জানে। ইনফ্যাক্ট কীর্তি আমাদের এনকারেজ করেছিল। ধীরাজ সত্যি বলছে, আমি ওর সাথে ওর রুমেই ছিলাম। স্যার ওর কথাই যদি ঠিক হয় আর সত্যিই কেউ হয়তো ওর জুতো পরে খুনটা করেছে। হতে পারে। এই ঘাস আর মাটি জুতোর মধ্যে গেল কি করে? এমন কিছু আছে যা আমরা এড়িয়ে যাচ্ছি। নিখিলকে খুন এই অভয় করতে পারে। অভয়? হ্যাঁ। কিভাবে স্যার? একটু ভেবে দেখো পুরবি। অরুণ, যার জুতোর সাইজ 13 নম্বর, এই জন্য অরুণ ধীরাজের জুতো পরতে পারবে না। তার কারণ ধীরাজের জুতোর সাইজ 11। অরুণের পা ধীরাজের পায়ের থেকে বড়। কিন্তু অভয়, যার জুতোর সাইজ 8 নম্বর, মানে যার পা ছোট, সে ধীরাজের জুতো পরতে পারে। অভয় ধীরাজের জুতো নিজের পায়ে পরে নিখিলকে খুন করতে পারে। এবার বাকি থাকলো ওই পায়ের ছাপ। যখন কোনো ছোট পায়ের লোক কোনো বড় পায়ের লোকের জুতো পরে হাঁটে, তখন নিজের শরীরের ব্যালেন্স বজায় রাখার জন্য সে নিজের বডির ভারসাম্য রক্ষা করতে জুতোর সামনের দিকে ভর দেয়। আর এই জন্য ছাপটাও সেরকম হয়। বুঝেছো? তা তোমার জুতোটা একবার পুরবিকে দাও, হেঁটে দেখাও। এবারে হাঁটো। হ্যাঁ স্যার, ব্যালেন্স করার জন্য আমাকে প্রেশারটা সামনে দিতে হচ্ছে। সেই জন্যই আমরা ওখানে যে জুতোর চিহ্ন পেয়েছিলাম
সেটা সামনের দিকটায় বসেছিল। মানে তিনটে খুনির মধ্যে একটা খুনি হলো অভয়। তার মানে প্রথমে অভয় নিখিলের জানলার লক আটকে দেয়, আর যখন সমীর নেশায় চুর হয়ে ঘুমিয়ে পড়ে অভয় বাইরে যায়, ধীরাজের জুতো পরে, বাগান থেকে কাঁচি নেয়, নিখিলের রুমে যায় আর ওকে খুন করে। এবার খোঁজ নিতে হবে বাকি দুজন খুনি কারা, আর এই তিনজনের মধ্যে প্রথম কে খুন করেছে। বস, এত খুশি হবার কোনো দরকার নেই। এই কেসটা এখনো সলভ হয়নি। মনে আছে নিখিলের দুজন খুনি এখনো বাকি আছে। হ্যাঁ সালুকে আমি জানি যে আরো দুটো খুনি বাকি আছে, আর তাদেরও তাড়াতাড়ি পাওয়া যাবে। পেয়ে গেছি স্যার, পেয়ে গেছি। ওই জোসেফকে পেয়ে গেছি। এটা সত্যি স্যার, আমি রাত্রে রিসর্ট থেকে চলে গিয়েছিলাম কারণ স্যার আমার ডায়াবেটিস আছে, আর আমাকে সারাদিনে 3 বার ডায়াবেটিসের ইঞ্জেকশন নিতে হয়। আর স্যার আমি যখন রাত্রে ডায়াবেটিসের ইঞ্জেকশন নিতে যাই তখন দেখি মেডিকেল কিটটা রুম থেকে উধাও। তাই স্যার বাধ্য হয়ে ইঞ্জেকশন নিতে আমায় বাড়ি ফিরে যেতে হয়। ভেবেছিলাম সকালেই ফিরে আসব। এর মানেটা কি? তোমার ডায়াবেটিসের কিট উধাও হয়ে গেছিল? মানে স্যার আমি বলতে চাইছি আমরা 2 দিনের জন্য রিসর্টে এসেছিলাম, আর আমার প্রয়োজনীয় সমস্ত ওষুধ ওই মেডিকেল কিটের মধ্যেই আমি রেখেছিলাম। ইঞ্জেকশন, সিরিঞ্জ সবকিছু স্যার। সকালে আর দুপুরে ইঞ্জেকশন নিয়েও ছিলাম আমি, কিন্তু যখন রাতে ইঞ্জেকশন নিতে গেলাম তখন দেখলাম কিটটা নেই। কিটটা কখন কে কেন নিয়ে গেল আমি কিছু জানি না স্যার। আমরা ধরে নিচ্ছি তুমি সত্যি কথা বলছো, কিন্তু তোমার মোবাইল ফোন কেন অফ ছিল? স্যার আমার মোবাইলটা ডিসচার্জ হয়ে গিয়েছিল, আর চার্জারটা রিসর্টে পড়েছিল। ঠিক আছে, এখনকার মতন যেতে পারো। প্রয়োজন হয়তো আমরা তোমাকে আবার ডাকবো, ঠিক আছে? ওকে স্যার। বস, আমি বলেছিলাম না, তিনজনের মধ্যে কোনো একজন নিখিলকে ডায়াবেটিসের ওভারডোজ দিয়েছিল। কিন্তু স্যার এ পার্টি শেষ হতেই বাইরে চলে গিয়েছিল, আর সারা রাত্রি বাইরেই ছিল। আমার মনে হয় না যে ও খুন করেছে। এই খুনটা যেই করুক না কেন, কেউ তো একজন ডায়াবেটিসের মেডিসিন চুরি করেছে ওই রুম থেকে। খোঁজ নিয়ে দেখতে হবে কে গিয়েছিল জোসেফের ঘরে আর কে চুরি করেছে এই ওষুধগুলো। কীর্তি, সমীর আর প্রীতি এরা তিনজনই পার্টি শুরুর আগে জোসেফের রুমে গিয়েছিল। আর এই সমীর তো খুব রেগেছিল, নিখিলের ব্যাপারে আজে বাজে কথাও বলছিল। এদের তিনজনের মধ্যে কেউ হবে যারা ওই ডায়াবেটিসের কিট চুরি করেছিল। স্যার, প্রীতি তো হতে পারে না, কারণ সারা রাত ও বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল, ভিডিও চ্যাট করছিল। আর স্যার সমীর সেই অবস্থায় ছিলই না যে ওইসব করতে পারবে। কিন্তু তাহলে কীর্তি? কীর্তি তো রুমে একা ছিল স্যার, কারণ সারদা ধীরাজের সঙ্গে ওর রুমেই ছিল। আর স্যার ওই মাস্টার কি কার্ড, হাউসকিপিং লোকেদের কাছ থেকে ওই কার্ডটা কীর্তির ঘর থেকে উধাও হয়েছিল। তাহলে তো এর একটাই মানে দাঁড়ায় যে এই কীর্তি ওই ডায়াবেটিসের মেডিসিন নিখিলকে দিয়েছিল, ওর প্রাণ নিয়েছিল আর পালিয়ে গিয়েছিল ওখান থেকে। স্যার দুজনকে তো পেয়ে গেলাম, এবার তৃতীয় খুনি নিশ্চয়ই সেই যার সাথে নিখিলের চক্কর, মানে বলতে চাইছি যে যাকে নিখিল ওই ডুপ্লিকেট কি কার্ডটা দিয়েছিল। তৃতীয় খুনি ওই যে বালিশ দিয়ে নিখিলের শ্বাসরোধ করেছে, যাতে ওর নাক আর শ্বাসনালী ভেঙে যায়। শ্বাসনালী ভেঙে যায়। কিন্তু স্যার এ কে? আমি বলছি ওই তৃতীয় জন কে ছিল। খুনে যে বালিশটা ব্যবহার করা হয়েছিল সেটাকে আমি খুব ভালো করে চেক করেছি।
আর এমনিতে তো কাপড়ের ওপর থেকে হাতের ছাপ সংগ্রহ করাটা খুব কঠিন ব্যাপার, প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু এখন ইদানিং বিদেশে একটা নতুন টেকনিক ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে এটা সম্ভব হচ্ছে। এতে স্বর্ণচুর ব্যবহার করে দেখো শালুকে, সব ফালতু কথা আমাকে শুনিও না। শুধু এটা বলো যে বালিশের ওপর থেকে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছো। আমি চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। তাহলে এসব গল্প কেন শোনাচ্ছ যখন তুমি কিছুই পাওনি? এটা কে বললো যে আমি কিছু পাইনি? তুমি তো এক্ষুনি বললে। না না, আমি বলেছি ফিঙ্গারপ্রিন্ট পাইনি। আরে এ তো বস, ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া সত্ত্বেও ওই বালিশ থেকে আমি অনেক কিছু পেয়েছি। এক তো ওই বালিশের ওপর থেকে কারোর হাতের চামড়ার ছোট ছোট টুকরো পেয়েছি, ওটাকে আমি ডিএনএ টেস্টে পাঠিয়েছি। আর ওই বালিশটাকে আমি যখন আরো ভালো করে চেক করলাম, তখন আমি ওর ওপর থেকে পেলাম হাতের সাইজ ছোট হওয়াটা, বাম হাতের আঙুলের মধ্যে আংটি, আর বালিশের ওপর নখের আঁচড়, এই সবকিছুই প্রমাণ করছে যে এটা কোনো মহিলার কাজ। দেখলেন স্যার, আমি বলেছিলাম কি না নিখিলের নিশ্চয়ই কোনো মহিলার সাথে চক্কর ছিল। কিন্তু কে কে হতে পারে? এরা ওই হাতের ছাপের সঙ্গে ওদের হাতের ছাপ ম্যাচ করিয়ে দেখুন না। না শালুকে, তাতে কোনো লাভ নেই, এতে কিচ্ছু হবে না। কেন? এবার দেখো, এই ধীরাজ সারদার সঙ্গে নিজের রুমে ছিল। জোসেফ, ও তো রিসোর্টে ছিলই না। কীর্তি, এই কীর্তি ডায়াবেটিসের ওষুধ দিয়ে নিখিলকে মেরে ফেলে। অভয়, এই অভয় নিখিলকে কাঁচি দিয়ে মেরে ফেলে, কাঁচি দিয়ে। জয়া তো ঘুমিয়েছিল রিসর্টে নিজের রুমে। প্রীতি সারা রাত ভিডিও কলিং এ এনগেজ ছিল। সমীর তো ড্রিঙ্ক করে বেহুশ ছিল। তাহলে এদের মধ্যে বাকি থাকলো অরুণ, যার কাছে কোনো প্রমাণ নেই। ও বলেছে ও একাই নাকি রুমে ছিল। অরুণ? কিন্তু বস, খুনি তো কোনো মহিলা। সেই জন্যই তো সালুকে এদের মধ্যে কারোর হ্যান্ডপ্রিন্ট ম্যাচ করবে না। এদের মধ্যে কারোর হ্যান্ডপ্রিন্ট ম্যাচ করবে না, কারণ খুনি এদের মধ্যে কেউই নয়। এদের মধ্যে কেউই না, অন্য কেউ। আর আমি জানি সে কে। আপনি ঠিক বলেছিলেন স্যার, এটা সেই নিখিলের জন্য ওর যে বন্ধু মনোজ আত্মহত্যা করেছিল, তার গার্লফ্রেন্ড। মনোজের গার্লফ্রেন্ড? কিন্তু নিখিল সেই মেয়েটাকে কি কার্ড দিতে যাবে কেন? দেয়নি, ওই কি কার্ডও নিজেই বানিয়েছিল। নিখিলের রুমের কি কার্ড তো কখনো চুরিই হয়নি। আর না কখনো সে ছায়াকে বলেছিল যে তার রুমের ডুপ্লিকেট কি কার্ড বানিয়ে দিতে। ওই ডুপ্লিকেট কি কার্ড তো ছায়া বানিয়েছিল, সেটাও নিজে নিজে। তারপরে নিখিলের রুমে যায় আর নিখিলকে খুন করে দেয়। নিজের প্রেমিক মনোজের মৃত্যুর প্রতিশোধ নেয় ও, প্রতিশোধ নেয়। বলুন স্যার, আবার আমাদেরকে ডাকলেন কেন? আগে হ্যাঁ, আপনাদের আমরা এই কারণে ডেকেছি, কারণ খুনিকে আমরা জানতে পেরেছি। আপনারা জেনে গেছেন স্যার কে সে? আপনার জানার খুব তাড়া দেখছি। স্যার সে তো আমি এমনি জিজ্ঞেস আচ্ছা, করছি। মিস্টার অভয়, তোমার কি মনে হয় কে খুন করেছে? স্যার, এটা আমি কি করে বলতে পারবো? এটা তো আপনাদের জানার কথা। আমরা তো জানি, আপনারাও কিছু আন্দাজ করুন। মিস ছায়া, আপনার কিছু আন্দাজ আছে? সেটা আমি কি করে বলতে পারি? দেখুন প্লিজ আপনারা তাড়াতাড়ি করুন, আমায় যেতে হবে, জরুরি কাজ আছে। আরে হ্যাঁ, আপনার তো তাড়া রয়েছে। যেমন খুনের রাতে ছিল, নিখিলকে বালিশ দিয়ে খুন করার পরে তাড়াহুড়ো করে ওখান থেকে বেরোনোর সময় আপনি এই ডুপ্লিকেট কার্ডকে ওখানে ভুলে আসেন। মনে পড়ছে কি আপনার? এসব কি বলছেন কি?
আমি কেন ওকে খুন করব? আমি তো ওকে চিনি না। অফকোর্স আপনি ওকে চেনেন। আপনারই বয়ফ্রেন্ড কয়েক বছর আগে এই নিখিলের জন্য আত্মহত্যা করেছিল না? তারই প্রতিশোধ নিচ্ছেন তো আপনি? তার মানে আপনারা বলছেন মনোজ ওর বয়ফ্রেন্ড ছিল? গাইজ কলেজে এর একটা বন্ধু ছিল যার নাম ছিল মনোজ। দ্য গাই ওয়াজ রিয়েলি ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। সে বেচারা নিজে কষ্ট করে কিছু সফটওয়্যার বানিয়েছিল, কিন্তু আমাদের এই মহান বন্ধু ওর বানানো এই সমস্ত সফটওয়্যারগুলো একটা সফটওয়্যার কোম্পানিতে বিক্রি করে দেয়। সে এটাকে কিছুতেই মেনে নিতে পারেনি আর তাই সুইসাইড করে ফেলে। তার মানে নিখিলকে খুন ও করেছে? তিনজন নিখিলকে মেরেছে, তিনজন, আর তারা তোমাদের মধ্যেই আছে। এটা কি বলছেন স্যার আপনি? এটাই যেটা আপনি শুনলেন। জিজ্ঞাসা করুন মিস্টার অভয় মৃস্কিতিকে। কি অভয়, আমরা তো প্রমাণ পেয়ে গেছি। এখন তোমরা নিজেদের দোষ নিজেরা স্বীকার করবে নাকি পুরো ঘটনাটা আমাদের থেকেই শুনবে? বলছি স্যার, এই নিখিল আমাদের সবাইকে ঠকিয়েছিল স্যার, আর সেই কথাটা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না স্যার। আর শুধু সেই রাগের কারণে আমি ওকে খুন করে ফেলেছিলাম স্যার। ও যে ইউএস এর অপরচুনিটি পেয়েছিল তাতে আমাদের সবার পরিশ্রম ছিল, আর ও আমাদের সবাইকে বাদ দিয়ে একাই ক্রেডিট নিতে চাইছিল। আমি এটা সহ্য করতে পারিনি, আর আমি জোসেফের ডায়াবেটিসের ইনজেকশন দিয়ে ওকে মেরে ফেলি। যাক, ভালো হয়েছে তোমরা সবাই নিজেদের অপরাধ স্বীকার করেছো। এদেরকে অ্যারেস্ট করো। কিন্তু স্যার, আপনারা এইভাবে আমাদের অ্যারেস্ট করতে পারেন না। তোমার মাথা ঠিক আছে তো? তোমাদের সবার বিরুদ্ধে প্রমাণ আছে আমাদের কাছে। প্রমাণ? আপনাদের কাছে এই প্রমাণ আছে যে আমরা ওকে মারার চেষ্টা করেছিলাম। এবার তিনটে আলাদা আলাদা লোক আলাদা আলাদা ভাবে মারার চেষ্টা করেছে, তাহলে তিনজন তো খুনি হতে পারে না। খুনি সেই যে প্রথমে মারার চেষ্টা করেছিল, আর বাকি দুজন ওরা লাশকে মারার চেষ্টা করেছিল। এবার যতক্ষণ না আপনারা এটা প্রুফ করছেন যে প্রথমে মারার চেষ্টা কে করেছে, আপনারা আমাদের গ্রেফতার করতেই পারেন না। আর যদি গ্রেফতার করেও নেন তাহলে আমাদের বিরুদ্ধে কোনো কেস হবে না, কারণ মৃত ব্যক্তিকে কেউ 3 বার মারতেই পারে না। কীর্তি, ছায়া, অভয়, তোমাদের তিনজনের মধ্যে আসল খুনি কে সেটা আমরা খুব তাড়াতাড়ি বলবো। কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রেখো, আজ পর্যন্ত কোনো অপরাধী আমাদের হাত থেকে নিস্তার পায়নি। খুব ভালো করে মনে রাখবে। বস, নিখিলের ওপর তিনজন আলাদা আলাদা লোক 3 রকম ভাবে আঘাত করেছিল। সবার আগে আপনার কথা ধরা যাক, কীর্তি, রাইট? আপনি নিখিলকে ডায়াবেটিসের ওষুধের ওভারডোজ দিয়েছিলেন, ইনজেক্ট করেছিলেন। সাধারণত যখন আমরা কাউকে ওষুধ দিই বা বিষও দিই, তখন সেটা মানুষের দেহে ছড়িয়ে পড়ে তার রক্ত প্রবাহের মাধ্যমে। ওষুধ বা বিষ প্রথমে হার্টে পৌঁছায়, তারপর হার্ট সেটাকে পাম্প করে পুরো শরীরে ছড়িয়ে দেয়। কিন্তু এই ওষুধটা যেটা আপনি নিখিলকে দিয়েছিলেন সেটা ওর পুরো শরীরে ছড়ায়নি, বরং কিছুটা ওষুধ তো বাইরেই বেরিয়ে এসেছিল। কেন? কারণ ওর হার্ট কাজই করছিল না, হার্ট পাম্পই করছিল না, সেই জন্যে ওটা ওষুধটাকে পাম্পই করেনি। মানে যখন আপনি নিখিলকে ওষুধটা দিয়েছিলেন ততক্ষণে নিখিল মারা গেছে। এবার আপনি, আপনার নাম কি? অভয়। অভয়। অভয় একটা বড় কাঁচি দিয়ে খুব জোরে ওর বুকে আঘাত করেছিল, রাইট? এরকম অবস্থায় কোনো লোক কোনো ধারালো অস্ত্র দিয়ে যদি কারোর বুকের উপর আঘাত করে তাহলে কি হবে? তখন রক্তের ফোয়ারা ছুটবে,
কিন্তু নিখিলের কেসে এমনটা হয়নি। কয়েক ফোঁটা রক্ত বেরিয়েছিল আর সেটাও গড়িয়ে গড়িয়ে ওর শরীরের বাইরে আসছিল। কেন? এগেইন ওর হার্ট রক্তকে পাম্পই করছিল না। এই জন্য করছিল না যে হার্ট তখন কাজই করছিল না। মানে এটা পরিষ্কার, আপনি যখন ওকে কাঁচি দিয়ে আঘাত করেছিলেন ততক্ষণে নিখিল মারা গেছিল। তার মানে এটাই, নিখিলকে সবার আগে যে মারতে এসেছিল অভয় তুমি ছিলে না। আর কীর্তি তুমিও নও। নিখিলকে যে প্রথম মেরেছিল ছায়া। নিখিলের প্রাণ নিয়েছে এই ছায়া। বালিশ দিয়ে ওর মুখ চাপা দিয়ে ওর শ্বাস রোধ করে। কি ছায়া, আর কোনো প্রমাণ চাই তোমার? এবার সবকিছু পরিষ্কার। অভয় আর কীর্তি, তোমাদের খুন করার অপরাধে তোমাদের দুজনের অন্তত 7-8 বছরের জেল অবশ্যই হবে। আর ছায়া, তোমার নিখিলকে খুনের অপরাধে বাকি জীবনটা জেলের গড়াদের পিছনে পচে মরতে হবে। সারা জীবন জেলের গড়াদের পেছনে বসে। নিখিল, দরজা খোল। নিখিল স্যার প্লিজ ওপেন দ্য ডোর। আরে নিখিল! স্যারের আবার কিছু হয়ে যায়নি তো? আমি ফোন করে দেখছি। হ্যাঁ, তাড়াতাড়ি করো। নিখিল স্যার আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? তো ফোনও তুলছেন না। আরে এটা কি করে হতে পারে? নিখিল স্যার আপনি ভেতরে আছেন এখনো কি? হয়তো ওর কাল রাতের হ্যাংওভার কাটেনি। তুই চুপ করবি? হ্যাঁ, হাউসকিপিং, তোমার কাছে এক্সট্রা চাবি আছে না? হ্যাঁ, দাও আমাকে। স্যার চাবি তো নেই, হারিয়ে গেছে। আরে হারিয়ে গেছে স্যার, মানে এটা কি? দরজা খুলুন, এরকম করে স্যার। হারিয়ে যাবে? ওয়েট, আমি এসে গেছি, ওয়েট। এটা কি করে হলো? তুমি কি কার্ড হারিয়ে ফেলেছো? দেখুন আপনারা এইসব পরে ডিসকাস করবেন। এখন প্লিজ দরজাটা আমার খুলুন। কাছে গেস্ট রুমের ডুপ্লিকেট কি কার্ড আছে। নিখিল, নিখিল স্যার। আমরা সবাই একটা স্টার্টআপ কোম্পানি নিকি টুনের জন্য কাজ করি। নিকিটুন? ওই যারা কার্টুন বানায়? হ্যাঁ। আপনারা কে আর এখানে কি করছেন? নিখিল স্যার আমাদের বস ছিলেন। উনি ইউএস এর একটা বড় কোম্পানির অফার পেয়েছিলেন। তাই স্যার নিজেই ইনফ্যাক্ট আমাদের সাথে সেলিব্রেট করবেন বলেই এই পার্টি রেখেছিলেন। আর 2 দিন পরে তো ওনার ইউএসএ তেও যাওয়ার কথা ছিল, কিন্তু জানি না এসব কি করে হয়ে গেল। প্লিজ নিজেকে একটু সামলান। একটু অদ্ভুত লাগছে স্যার। এতগুলো আঘাত করা হয়েছে এর উপরে, ও নড়েওনি আর কোনো রক্ষা করার চেষ্টাও করেনি নিজেকে। হ্যাঁ ভাই, এটা তো অদ্ভুত ব্যাপার, কিন্তু এর থেকে আরো অদ্ভুত ব্যাপার আছে। তুমি এখানে কোনো গন্ধ পাচ্ছ না? কোনো অদ্ভুত গন্ধ? একটা অদ্ভুত স্মেল পাচ্ছি। এটা একটা বিশেষ ধরনের কেমিক্যাল। আর দেখো, এর যেই নাকের হাড়টা দেখছো, এটা খুব খারাপভাবে ভেঙে গেছে। আর এইটা, এর খাদ্যনালীটাও খুব খারাপভাবে ড্যামেজ হয়েছে।
খুন পুরো প্ল্যান করেই করা হয়েছে। এই দেখো, এই ভ্যাক্সটা এই শাটারের লকে লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে এই লকটা ঠিকমতো বন্ধ না হয় আর খুনি খুব সহজেই ভেতরে আসতে পারে। স্যার তার মানে খুনি এখান থেকে এসেছে? পঙ্কজ, জুতোর ছাপ। স্যার দেখে তো মনে হচ্ছে 11 নম্বরের জুতো। তুমি একটা কাজ করো, প্লাস্টার প্যারিস নিয়ে এসো আর জুতোর ছাপের একটা কাস্ট বানাও। স্যার, কি কার্ড? রুমের কি কার্ড এখানে? আর তো আগে থেকে এখানে আছে। রবি, তুমি এই দরজার লক সিস্টেমটাকে চেক করাও। এইরকম দরজাতে যদি কেউ কার্ড সোয়াইপ করে ভিতরে ঢোকে, তাহলে লকের সফটওয়্যার ডেটাতে তার এন্ট্রি রেজিস্টার হয়। খোঁজ নিয়ে দেখো কাল রাত থেকে আজ পর্যন্ত কতজন এখানে এন্ট্রি নিয়েছে। স্যার, একটা কার্ড এখানে পড়ে রয়েছে আর একটা কার্ড ওখানে লাগানো রয়েছে, দুটো কার্ড। এত বড় অবহেলা! তুমি কি কার্ডটা হারালে কি করে? তুমি কি জানো তোমার এই অবহেলার জন্য আমাদের হোটেলের কতটা রেপুটেশন নষ্ট হচ্ছে? ম্যাডাম, আমি মাস্টারকে সবসময় সামলেই রাখি। আর কালকে যখন আমি সব রুম পরিষ্কার করছিলাম, ওটা আমার সঙ্গেই ছিল। কিন্তু কালকে যখন কীর্তি ম্যাডামের রুম আমি ক্লিন করতে যাই, তারপর থেকে ওটা খুঁজেই পাচ্ছি না। জানি না কোথায় পড়ে গেছে। সেটা এই কার্ডটা নয় তো আবার? না না স্যার, এটা ওই মাস্টার কার্ড নয়। অদ্ভুত ব্যাপার, আপনি এক ঝলকে বুঝতে পারলেন যে এই কার্ডটা সেই কার্ড নয়? স্যার, আমাদের যে মাস্টার কার্ডটা ওটা হোয়াইট কালারের হয় আর তার উপরে মাস্টার কার্ড লেখা থাকে। স্যার, এটা একটা নর্মাল কি কার্ড যেটা শুধুমাত্র আমরা গেস্টদের জন্য অ্যালট করি। আই সি। আচ্ছা, এই নিখিলের রুমে কি আরো কেউ ছিল নাকি? না না স্যার, উনি একলাই ছিলেন। তাহলে ওর রুমে দুটো কি কার্ড কি করে এলো? দুটো কি কার্ড? স্যার 1 মিনিট, আমি এক্ষুনি জেনে বলছি। একটু চেক করে দেখো তো মিস্টার নিখিলের নামে আর কোনো কার্ড ইস্যু হয়েছে কিনা। হ্যাঁ ম্যাম, ডুপ্লিকেট কার্ড। ও ইয়েস স্যার, মনে পড়েছে আমার। কালই মিস্টার নিখিল একটা ডুপ্লিকেট কি কার্ড বানিয়েছিলেন। উনি বলেছিলেন যে ওনার যে অরিজিনাল কি কার্ডটা সেটা নাকি হারিয়ে ফেলেছিলেন। কিন্তু একটা কার্ড তো ওনার রুমের সকেটে লাগানো রয়েছে, আর একটা কার্ড তো রুমের ফ্লোরের মধ্যেই পড়েছিল। বলতে পারবো না স্যার, কিন্তু উনি আমাদের বলেছিলেন ওনার কি কার্ডটা হারিয়ে গেছে। কোনো ব্যাপার না, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, একটা কার্ড থাকা সত্ত্বেও নিখিল ডুপ্লিকেট কার্ডটা কেন বানালো? অভিজিৎ কখনো কখনো ডুপ্লিকেট কার্ড এই জন্যই চায় যে ও চায় যে অন্য কেউ ওর রুমে যাতায়াত করুক। আচ্ছা, এরকম নয় তো যে নিখিলের সাথে কারোর অ্যাফেয়ার চলছে ওর অফিসে কিংবা অন্য কোথাও? হতে পারে ওই চাবিটা ওর গার্লফ্রেন্ডকে দিয়েছিল আর ওর গার্লফ্রেন্ড ওকে মেরে দিয়েছে। স্যার, দরজার লকিং সিস্টেম স্ক্যান করে নিয়েছি। রাত্রে কি কার্ড দুবার সোয়াইপ হয়েছে, একবার 1:30টার সময়, একবার 1:45টার সময়। ওই টাইমেই নিখিলের খুনও হয়েছিল, কিন্তু খুনি রুমে দুবার কেন গেছিল? দুবার নয়, 3 বার। একবার ডুপ্লিকেট কার্ড দিয়ে, একবার মাস্টার কার্ড দিয়ে, আর আরেকবার ওই জানালা দিয়ে যেটা খোলা ছিল। স্যার, আমি সবাইকে জিজ্ঞাসা করে নিয়েছি, আর প্রত্যেকেরই বক্তব্য হলো তারা রাত্রে ঘুমোচ্ছিল। সবাই ঘুমিয়েছিল? তাহলে ওই 3 জনকে যারা নিখিলের ঘরে ঢুকেছিল, আর তাদের মধ্যে খুনি কে? এর বুকের ওপর যে আঘাতের চিহ্ন আছে, এর থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একে কোনো ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তাহলে আমাদের প্রথম মার্ডার ওয়েপেন হলো একটা খুব ধারালো ছুরি। তখন বলেছিলাম না যে এর নাকের হাড়টা ভেঙে গেছে আর এর এই খাদ্যনালীটাও ড্যামেজ হয়েছে।
হ্যাঁ এই সব কিছু থেকে বোঝা যাচ্ছে যে যে এমন কোনো জিনিস দিয়ে ওর মুখ চেপে ধরা হয়েছিল যাতে ওর দম বন্ধ হয়ে যায়। এক্স্যাক্টলি। আর এই কাজটা করেছে কেউ এই বালিশটা দিয়ে, কারণ এই বালিশটার রোঁয়া আমি এর নাকের ওপর, এর গলায় আর মুখের ওপর পেয়েছি। তাহলে আমাদের মার্ডার ওয়েপন নাম্বার 2 হলো এই বালিশ। অভিজিৎ, মনে আছে ঘরের মধ্যে যখন ঢুকেছিলাম তখন আমি তোমাকে বলেছিলাম কোনো অদ্ভুত গন্ধ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আপনি বলেছিলেন যে ওই কেমিক্যালের মতো একটা গন্ধ আসছে। এক্স্যাক্টলি অভিজিৎ, ওই কেমিক্যাল হচ্ছে ডায়াবেটিসের ওষুধ, যেটা ডায়াবেটিসের পেশেন্টরা প্রায় ইনজেকশনের মাধ্যমে নিয়ে থাকে। এই দেখো, এই যে এখানে। আমার মনে হয় না যে ও ডায়াবেটিস ছিল। এই যে ইনজেকশনটা কোনো আনাড়ি লোক দিয়েছে। ও একে ডায়াবেটিসের ওষুধটা শুধু মেরে ফেলবার জন্যই দিয়েছে। স্যার, ওই কেমিক্যালটা নয় তো যেটা ডায়াবেটিসের রোগীদের জন্য তো ওষুধের কাজ করে, কিন্তু যদি কোনো নর্মাল মানুষ নিয়ে নেয় বা ওভারডোজ হয়ে যায় তাহলে মারাও যেতে পারে। এক্স্যাক্টলি। এই 3টে পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি দিয়ে একে মারা যেত। তাহলে খুনি 3টে পদ্ধতি প্রয়োগ করলো কেন একে মারার জন্য? কারণ খুনিও একজন নয়, 3 জন। কি? ঠিক আছে, মেনে নিচ্ছি যে একে 3 রকম পদ্ধতিতে মারা হয়েছে, কিন্তু জানতে কি করে পারবো যে কোন পদ্ধতির দ্বারা এই লোকটা মারা গেছে? এইটাই সবচেয়ে বড় দাঁদা বস, এইটা সলভ করা এখনো বাকি আছে। আচ্ছা, এই পার্টিটা কি নিখিল নিজেই দিয়েছিল? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ও ইউএসএ থেকে একটা ভালো জব অফার পেয়েছিল, তাই ওটা সেলিব্রেট করার জন্য আমাদের সবাইকে নিয়ে একটা গেট টুগেদার রেখেছিল। তার মানে নিখিলের সমস্ত স্টাফেরা এখানে এসেছিল। হ্যাঁ, নিখিল স্যারের টিমের সবাই এখানে উপস্থিত আছে। নিখিল নিজের রুমের ডুপ্লিকেট চাবি বানিয়েছিল, যদিও ওর কাছে অরিজিনাল চাবিটাও ছিল। এই ব্যাপারে তোমরা কেউ কিছু বলতে পারবে? আগে ম্যাম, সে ব্যাপারে তো আমরা কিছুই জানি না। আচ্ছা, ওর কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার চলছিল নাকি? অ্যাফেয়ার? নিখিলের তো একটাই অ্যাফেয়ার ছিল। কার সাথে? নিজের কাজের সঙ্গে স্যার। উনি এত ডিটারমাইন্ড আর অ্যাম্বিশাস ছিলেন যে সব সময় শুধু কাজ কাজ আর কাজ। আচ্ছা,